একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা মতো মোহাম্মদপুরে যাইতেছে। না আমরা বলি ভাই এদিকে না ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাবো। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। তারপরে সালাউদ্দিন বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক। কেন? শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। এনসিপি আমরা জামাত না। এনসিপি একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আমরা আমাদের ছোট জীবন থেকে শুরু করেছিলাম। আমি যেটা বুঝি, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিশ্বাস করি এবং উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার কর্তব্য। বাংলাদেশে সেকুলারিস্ট স্টেট চাই না। আপাতত আমরা একটা বাংলাদেশে সবার জন্য একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই। বাংলাদেশে এই যে অনেকের জঙ্গি তকমা দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করেছে তারা সবচেয়ে বেশি এটা সাফারার। 24-এর যে লড়াইটা সেটা কোথা থেকে চলমান, কিভাবে আছে, আমি আজকে একটু যেহেতু হযরতরা এখানে আছেন একটু এক্সপ্লেইন করব। প্রথমত হলো আমরা 11 দলীয় জোটে আছি। এনসিপি আমরা জামাত না। এনসিপি একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আমরা আমাদের ছোট জীবন থেকে শুরু করেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে গভীর অনুধাবন করেছিলাম বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিটা কোথা থেকে আমরা করব, কেন করব। আমরা দুইটা শব্দ নিজেদের মগজে ঢুকিয়ে নিয়ে এবং প্রচার করা শুরু করি। একটা হলো দায় আর একটা হলো দরদ। এটা যখন কেউ যারা আমাদের সাথে ওইখানে আড্ডা দিয়েছে ইসলামিক জায়গা থেকে, যেটা হলো দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেভাবে উম্মতের জন্য পাগল করা হয়ে গিয়েছিলেন। যেমন আমি কেন রাজনীতি করি, আমি মনে করি যে আমি যখন এখানে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে সেখানে আমাকে জিজ্ঞেস করা হবে যে এইখানে যারা বেঙ্গালি মুসলিম আছে সিভিলাইজেশনের জায়গা থেকে, উম্মার জায়গাটা তো পুরো পৃথিবী জুড়ে আছে, আহাল বা পরিবেশের জায়গা থেকে যারা আছে আমাকে জিজ্ঞেস করা হবে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে, তাদের জন্য তুমি কি করেছ। এখানে আমাদের যারা আকাবিরে আছে, আকাবিরদের জায়গা থেকে আমাদের হিস্টোরিক্যাল লড়াইতে আমরা কতগুলো ফিগারকে হাজির করেছিলাম সেখানে। ভাসানী থেকে শুরু করে মাহমুদুল হাসান মাদানী থেকে শুরু করে বাঙালির ভিত্তিতে আমরা অনেকগুলো ফিগার খুঁজে পেয়েছিলাম। আমরা সেখানে যোগন মন্ডলকে নিয়েছিলাম। অনেকে বলবে যে কেন যোগন মন্ডলকে আমরা নিয়েছিলাম, একজন হিন্দু। যোগন মন্ডল কিন্তু দলিতদের পক্ষে দাঁড়িয়েছিল। এখানে যে ব্রিটিশ জমিদার যারা ছিল অথবা ব্রিটিশ যারা ছিল তারা মুসলমানদের উপরে নিপীড়ন চালিয়েছিল। আমাদের সমবর্তী আরেকটা ভাই আছে, তারা হলো দলিত, তাদের উপরে নিপীড়নটা চালিয়েছিল। আমরা সেখানে হাজী শরীয়তুল্লাহকে নিয়েছি, তিতুমিরকে নিয়েছি, আবুল হাসেমকে নিয়েছি। এখন আমরা সেই মুসলিম ধারায় যারা আছে তাদেরকেও নিয়েছি, অন্যান্য ধারায় যারা আছে তাদেরকেও নিয়েছি। আমরা কোনো ফিনিশড কোনো কিছুতে এখনো পৌঁছি নাই যে এটাই ফিক্সড বা কোনো কিছু। হিস্ট্রির মধ্যে বা ইতিহাসের মধ্যে দিয়ে আমরা একটু ক্রলিং বা একটু গড়াগড়ি করতেছি ওইখানে গিয়ে, যে কিভাবে সবাইকে একীভূত করে একটা শক্তিশালী বাংলাদেশ গঠন করা যায়। সেখানে এটা যেটা আপনারা বলেন নিজাম বা দৌলত বা মামলুক বা স্টেট, আমরা যে মডার্ন এখন স্টেটে আছি সেই স্টেটের জায়গা থেকে আমাদের এই লড়াইটা অনেক আগ থেকে শুরু হয়েছিল। 47-এর লড়াই আছে, 71-এর লড়াই আছে, 90-এর লড়াই আছে, 24-এর লড়াই আছে। এই হিস্টোরিক্যাল যে লড়াই আছে সেখানে আমরা মনে করি আমাদের যে ডেল্টা বেসিনটা আছে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। যে মানুষগুলো এখানে বসবাস করে, এই মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, এই মানুষগুলোর মুক্তির জন্য কাজ করতে হবে। সেই জায়গাগুলো বিভিন্ন ইসলামিক ইন্টারপ্রিটেশন আছে, বিভিন্ন ধরনের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। আমরা যে স্কুলে বিশ্বাস করি সেই স্কুলের জায়গাটা হলো যদি আমরা একটা শক্তিশালী জনপদ বানাইতে পারি, মানুষের সমাজ বানাইতে পারি এবং সোসাইটি বানাইতে পারি, সেই সোসাইটিতে যাদের যে স্কুলের থটগুলো সেগুলো প্রচার করুক, কোনো ফেয়ার, কোনো ভয় এবং কোনো মানুষের কাছে দায়বদ্ধতা না থেকে শক্তিশালী রূপে সবাই সবাইটা প্রচার করবে। একটু আগে আপনারা বক্তব্য রাখলেন যে হযরতকে হলো
1 বছর হলো ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল। তো ডান্ডা বেড়িটা খুব কষ্টের, আমি পড়ছি। তো যখন এটা খোলা হয় তখন এটা আরো কষ্ট, মনে হচ্ছে পাওয়াটা আবার কাইটা যায় কিনা যখন খোলা হয়। আমি তখন খুবই ছোট মানুষ, ইন্টার পাস করছি, আমি বলছি এটা আবার কি পড়াচ্ছে এত বড়। তো ওইটা হলো প্রাচীন যুগে মনে হয় রাজারা এভাবে চুরি করতো। তা আমাকে একজন বললো এটা চুরি পড়ানো হচ্ছে তোমাকে, এটা খুবই একটা অলংকার জিনিস, কিন্তু খোলার সময় মনে হচ্ছে পাটা চলে যাবে। এটা খুবই একটা কষ্টের জিনিস ডান্ডা বেড়ি। এটা সাপোর্ট করে না হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন গুলো আছে। আমরা চাচ্ছি এমন একটা শক্তিশালী রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াতে যেইখানে পুলিশ ব্যবস্থাটা সংস্কার হবে, কারাগার সংস্কার হবে, সবকিছু ঠিক হবে। আমাদের যে সংস্কার কমিশনটা গঠন হয়েছিল সেই সংস্কার কমিশনের সকল রাজনৈতিক দলগুলো ছিল, এবং সেখানে যদি কোনো কথা আসতো যে এটাই বাস্তবায়ন করতে হবে, তাহলে সেখানে কথা বলার সুযোগ ছিল, এবং এটা ফিনিশড হয়ে যায় নাই। যেমন আমরা যেই বিষয়গুলো সেখানে উত্থাপন করেছিলাম সেই বিষয়গুলো যে একদম বাংলাদেশের সলিউশন হয়ে গিয়েছে এরকমও না। এবং আমরা তাত্ত্বিক জায়গাটায় শুধু 4টা জিনিসের যে মুজিববাদী ধারাটা সেটাতে আমরা বিরোধিতা করেছিলাম। অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টা ধারার পরিবর্তে শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করার পরে 4টা জিনিস ঢুকিয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে ওই 4টা জিনিসের উপরে জিয়াউর রহমান রাজত্ব করেছিলেন। ওই 4টা জিনিসের উপরে এরশাদ ছিলেন, খালেদা জিয়া ছিলেন, সবাই ছিলেন। পরবর্তীতে 24 যখন এসেছে সেই 4টা জিনিস থেকে আমরা বের হতে চেয়েছিলাম, কারণ আমাদের কাছে এটা মনে হয়েছে এটা ভারতীয় বয়ান। ভারত আমাদের সেই সংবিধান থেকে শুরু করে সবকিছু গঠন করে দিয়েছিল, ফলত আমরা আজাদির মুক্তির জন্য সেখানে হাত দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা খুবই স্পষ্ট দেখবেন 3 তারিখে যে দাবিটা দেওয়া হয়েছিল, আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি। শেখ হাসিনা যদি আমরা পতন চাইতাম তাহলে এটা অনেক ইজি ব্যাপার ছিল। আমরা চেয়েছিলাম তাহলে আমাদের রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না, হয়তো এখন চাকরি করতাম বা সমাজের অন্য কোনো কাজ করতাম। আমরা খুবই দাবিটা দিয়েছিলাম একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ততে নিউ সেটেলমেন্টের জায়গায় অনেকের অনেক প্রপোজাল থাকতে পারে। আপনি একজন যদি আমাকে জিজ্ঞেস করেন মুসলিম হিসাবে তোমার প্রপোজাল কি, আমি তো বলবো তাহলে কোরআন। কিন্তু বর্তমান যে সিচুয়েশনে এটা আপনারা ইজতিহাদি করে যে আমাদের সমাধান দেন। যখন ইন্টারিম গভর্নমেন্ট ওই সময় ছিল অভ্যুত্থানের পরে, আমাদের মাথাটা পুরো দিন পাগল হয়ে গিয়েছিল। সুন্নি ভাইয়েরা বললো যে ওনারা একদিকে যাবেন, কওমি ভাইয়েরা বললো একদিকে যাবেন, আহলে হাদিস ভাইয়েরা বললেন একদিকে যাবেন। ওটা স্টেটের জায়গা থেকে যখন ম্যানেজমেন্ট করা হয়, মানে এটা খুবই কেমন যেন একটা সিচুয়েশন হয়ে যায়। কোনো জায়গায় আমরা ওটা একটা ম্যাচ করতে পারি না। যেমন চিটাগাঙ্গে হলো দুই গ্রুপ হলো মারামারির অবস্থানে চলে গেছে। আমি সারা রাত জেগে আছি কিভাবে মারামারিটা বন্ধ করবো। কোনো পক্ষে কারো হাতে লাঠি, যেভাবে হোক প্রত্যেকের একটা জায়গা আছে, এবং এই জায়গাটা হলো একসাথে আসা যায় না। তা আমি মনে করি যে বিভিন্ন পথ মত শরিয়ার ইন্টারপ্রিটেশন মাযহাব তরিকা এটা থাকবে, কিন্তু ন্যূনতম একটা জায়গা, সেই জায়গাটা হলো যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওনাদের প্রশ্নে তো কারো কোনো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। মদিনার সনদ নিয়ে তো কারো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। তো সেই জায়গাটা আসলে আমার ছোট মুখে অত বড় কথা মানায় না এটা, কারণ আমার এই এডুকেশনটার খুব ডিপ নলেজ নাই, এবং আমি যেটা বুঝি আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিশ্বাস করি, এবং উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার কর্তব্য। কিন্তু আমাদের সামনে তো হলো ফরাসি বিপ্লবের পরে মডার্ন স্টেটটা চলে এসেছে, তো আমরা এটা পুরো ওয়ার্ল্ড এভাবে চলতেছে, এটা কিভাবে ডিল করব সেই কোশ্চেনটাও তো রাইজ করেছে। এখানে আফগানিস্তান থেকে শুরু করে অনেকগুলা মামলাকাত এসেছে, এবং আপনি বলেছেন হ্যাঁ ওলামায়ে কেরাম শাসন করেছে, এটা কোনো অস্বীকার করার জন্য নয়। ইসলাম পুরো বিশ্বকে শাসন করেছে। হিস্টোরিক্যাল জায়গা থেকে খুবই রিচ পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা যাই বলেন না কেন কেউ এটার সাথে কোনো কম্পেয়ার করতে পারবে না। বর্তমান আমরা যা বিশ্বের শাসন ব্যবস্থা দেখি না কেন, তো সেই জায়গাটা আমরা এখন কেন পাচ্ছি না সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। কারণ আমরা মসজিদে গেলে আপনাদের ইমামতিতে নামাজ পড়ে থাকি, আমরা আপনাদের ইমামতিতে সব করতে চাই। তো আমি এই জায়গাটা অনেকবার ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমি মসজিদে না, আমি বাহিরেও আপনার ইমামতিতে যাইতে চাই। আমরা আপনারা নেতৃত্ব দেন, আমরা যাইতে চাই, আপনাদের অনুসরণ করতে চাই, এবং এখানে হযরত আছেন, সবাই আছেন। আমি কয়েকদিন আগে ইরানে গিয়েছিলাম। ইরান কি শিয়া নাকি সুন্নি ওই আলোচনা আমি যাব না, ওই ধর্মীয় কারণে আমি যাইনি। আমি দেখতে গিয়েছি কেমন
একজন লোককে হত্যা করে ফেলছে হলো অবৈধভাবে। মানে আমি হুসাইনিয়াতে গিয়েছিলাম, উনি ওইখানে দার্স দিতেন, খুবই সিম্পলিস্টিক লাইফ, তাকে হলো বোম মেরে হত্যা করে ফেলছে। তো আমি তাদের জীবন ব্যবস্থা কেমন সেখানে দেখতে গিয়েছিলাম। তো যত অলিগলি দেখেছি, সব অলিগলিতে 100-200 মহিলা দাঁড়িয়ে থাকে, মানে সন্ধ্যার পরে। আর পাগড়ি পরা, জুব্বা পরা যারা হযরত আছেন ওইখানে, তাদেরকে তারা এসে ওইখানে ওয়াজ করতেছে প্রত্যেকটা অলিগলিতে, পুরা ইরানে এটা সামা করতেছে। এটা কেন বাংলাদেশে হচ্ছে না? আপনার তরিকা যেটা হোক, আপনার নিজস্ব জায়গা আছে। যেমন আমি কিন্তু শিয়া না, আমি সুন্নি, এবং এটা আমি অকপটে স্বীকার করি। এবং সে জায়গা থেকে অনেকে কথা তুলেছে ওই সময় কেন আমি গিয়েছিলাম অথবা, এবং সেখানে আমাকে অনেকগুলো এম্বাসিও কোশ্চেন করেছে যে তুমি ওইখানে কেন যাচ্ছ, তুমি তো ইউএস এর ভিসা পাবে না। আমি তাদেরকে বলে দিয়েছি আপনি যদি ইরান আসতে পারেন আমি কেন যাব না, আমি ইরান তুরান কোনো কিছু বুঝি না, পুরো বিশ্বকে একভাবে আমি দেখি। তো আমাদের এই জায়গাটা আপনারা কিভাবে সমাধান করবেন, সেই জায়গাটা আপনারা আসবেন। অনেকেই বিএনপি একটা প্রচার করে যে এনসিপি হলো জামাতের পক্ষ হয়ে কাজ করে। না, আমরা ভাই এটা না, কারণ আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে যে আমরা এই ভিত্তিতে কাজ করি। আমরা বাংলাদেশে সেকুলারিস্ট স্টেট চাই না। আপাতত আমরা একটা বাংলাদেশে সবার জন্য একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই। আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সেই শক্তিমত্তা আছে কিনা, আমাদের সেই শক্তিমত্তা নাই। কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোমাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাকিটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে। এবং জালিমের পক্ষে, জালিম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় না, যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। এখন এখানে আলোচনা এসেছে অনেক উলামায়ে কেরাম তো এখনো জেলে আছে হযরত, যাদেরকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। এবং বাংলাদেশে এই যে অনেক জঙ্গি তকমা দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করেছে তারা সবচেয়ে বেশি এটা সাফারার। এবং বড় একটা অংশে বিভিন্ন জায়গা থেকে, আর আমি ছোটবেলাতে অনেক জায়গায় হলো ওয়াজ শুনতে যাইতাম, সেখানে হলো মুফতি জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে, আমি নিজেও ছোটবেলায় আমাদের এলাকা ওয়াজ হতে শুনতে গেছি। একদিকে জসিমউদ্দিন রহমানী আসতো, আরেকদিকে হলো রাফিক বিন সাইদি আসতো, সাইদি শাহ হুজুর আসতো, আরেকদিকে হলো অলিপুরি আসতো, সবারই ওয়াজ শুনতে যাইতাম। এবং যিনি বাইতুল মুকাররমের এখনো খতিব আছেন কিনা, মুফতি আব্দুল মালিক সাহেব, ওনারাও বক্তব্য শুনতে যাইতাম। আমরা সেই জায়গাটায় এখনো মনে করি আপনারা যদি কাজ করেন একটা স্টেটের জায়গাতে, আপনাদের সেই সক্ষমতার সুযোগ আছে, সবকিছু লিখিত আছে যে কিভাবে একটা স্টেট চালাইতে হবে, সবকিছু আছে আপনাদের কাছে, এবং ইতিহাসে এটার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আছে। তাহলে আপনারা দায়িত্বটা নিচ্ছেন না কেন? আমি আশা করবো যে এই জায়গা থেকে আসবেন, কিভাবে মডার্ন স্টেটকে আমরা ডিল করতে পারবো সেই জায়গাটা আসবো। গতকালকে একটা বড় একটা ঘটনা ঘটছে পুরো বিশ্বে, সেটা হলো আপনারা দেখেছেন শেখ হাসিনা, মানে সবাই লাইভে বসে ছিল যে শেখ হাসিনা ভিডিওতে আসবে, কিন্তু আসে নাই। শেখ হাসিনা হলো এই অফলাইনে গরম বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং তারা একটা প্রেস মিট করেছে ভারত রাষ্ট্রে বসে। ভারত সরকার তাদেরকে যে অপরচুনিটিটা দিয়েছে, এই সুযোগটা দিয়েছে, তারা বরাবরই স্পষ্ট করেছে যে আমরা তোমাদের বাংলাদেশে যারা মুসলমান তাদের বিরুদ্ধে আমরা যারা একটা বাহিনী তৈরি করেছি, এই বাহিনীদেরকে প্রোটেক্ট করব। এখন সেই সময় আমরা অনুপ চেটিয়া থেকে শুরু করে বাংলাদেশ সবাইকে প্রত্যার্পণ করেছিল। আমরা যদি 7 সিস্টার্স যারা স্বাধীনতার জন্য আজাদির আন্দোলন করতেছে বা অন্যান্য জায়গায়, আমরা যদি বাংলাদেশে সেই সুযোগটা করে দিই, যে বলবো যে তারাও নিপীড়িত মুসলিম, আমরা তাদেরকে ওই সুযোগ তৈরি করে দিচ্ছি, তখন পরিস্থিতির গোলাটা হবে তো বাংলাদেশে এবং পুরো সাউথ এশিয়াতে। এবং সেখান থেকে ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সবাই বাংলাদেশে সাব্বাস সাব্বাস বাঘের বাচ্চা বলে চিল্লানো শুরু করলো। একটা ফরেন মিনিস্ট্রি ওইখানে শেখ হাসিনা বসে রীতিমতো প্রেস মিটিং করতেছে, সবকিছু করতেছে, ওইটা ডিল করতে না পারে সে প্রেস রিলিজ লিখতেছে, সবাই তাকে বলতেছে বাঘের বাচ্চা। আমার এটার কোনো যুক্তিকতাও পাই নাই, কোনো কিছু পাই নাই। এবং ইজা সাহেব এটা বলে গিয়েছেন যে আমরা স্পষ্টত আমরা কোনো চায়নার পেটেও যাইতে চাই না, কোনো ওয়াশিংটনের পেটেও যাইতে চাই না, কোনো দিল্লির পেটেও যাইতে চাই না। আপনি আজাদে নিয়ে যদি এখানে দাঁড়ান, আপনাকে সবাই গণ্য করবে। আর নাহলে ফুটবলের মতন বিভিন্ন জায়গায় লাথি খাইতে হবে। আমরা ওই ফুটবল বাংলাদেশকে বানাইতে চাই না। ওইখানে অন্তর্বর্তী সরকার, আপনারা আলোচনা এসেছে, আমরা তো হলো সিনিয়রদেরকে দায়িত্ব দিয়েছি,
দায়িত্ব দেওয়ার পরে সিনিয়ররা নিজেদের মতন চালাইছে, আমাদের জিজ্ঞাসা করেনি। তখন আমরা কি করব? পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হলো, সর্ব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা তো এখনো এগুলো চুপ করে আছি, কোনো কিছু বলিনি। দেখুন, আমরা একটু দেখি দেশটা সবাই কোথায় নিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম, এখনো দেখতেছি কোথায় যাচ্ছে দেশটা। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? আপনি দেখেন, সকাল থেকে আমার বাসায় এখনো রান্না মানে গ্যাস নেই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে, কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি। দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। এটা যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে। কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি হলো ঠেলা হলো হিমালয় পাহাড় হলো জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আপনি আলেম ওলামাদেরকে নিয়ে বসেন, যারা রাজনীতি করেন তাদেরকে বসেন, সিভিল সোসাইটি যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। কিন্তু কেউ যদি অহংকারী মনোভাব হয়ে চিন্তা করে আমি একাই সব করব, আমি একাই হলো পুরো বিশ্ব শাসন করব, একাই সবকিছু করব, তাহলে সমাজে অন্য মানুষ তার এক্সিস্ট করার দরকার নাই। আমরা আশা করব যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান, শিক্ষক হয়ে এখনো আপনাদের শিক্ষালয়ে যেতে আগ্রহী, আপনাদের থেকে শিক্ষা নিতে আগ্রহী। আপনারা যেভাবে বলবেন আমরা এখনো চলবো। আমরা বারবার হলো আপনাদের কাছে গিয়েছি, এখনো যেতে চাই, এবং আমরা ভবিষ্যতে আপনাদের উপদেশ নিয়ে চলবো। এবং আমরা বাংলাদেশে চাই, আমরা এখনো শিখতেছি। আপনাদের লাইফের যে এক্সপিরিয়েন্স, আপনাদের লাইফের যে জেল জীবন, এটা আমাদের উপরে আসে না এখনো। অনেক জীবনের কত উত্থান পতন দেখে আপনারা এই জায়গায় এসেছেন, অনেক শাসন দেখেছেন আপনারা। ফলত আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আমাদের যে রক্তটা আছে এটা আপনারা ব্যবহার করেন, আমাদের যে শক্তিটা আছে গায়ে এটা আপনাকে ব্যবহার করেন। আপনার জায়গায় আমাদের সেই বুদ্ধিটা এখনো নাই। এই জন্য আমরা আস্তে আস্তে একটু চলার চেষ্টা করি, কোন জমে ঠাস করে হলে পড়ে যায়। বাচ্চা যদি জোরে দৌড় দেয় তাহলে তো প্রবলেম। তবে সবাই আমাদেরকে একটু বাচ্চা মনে করলো, আমরা স্টেটটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে যেটা বলবো, বাংলাদেশের স্টেট যেটা আছে এটা একটা ভঙ্গুর স্টেট। বাংলাদেশ রাষ্ট্র যতটুকু সীমানা পেয়েছে, এই সীমানা দিয়ে আপনি একটা শক্তিশালী রাষ্ট্র গড়তে পারবেন না। একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই, বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলো পিলার দিয়ে আছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সীমানা যতটুকু পেয়েছি, ওই সময় যে জয় বাংলা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো, এতটুকু পর্যন্ত সীমানায়, নাহলে কিন্তু তোমাকে করলে খালাস করে দিব। মুজিব সেখানে হলো পদানত হয়ে গেছে, সিজদা দিয়ে দিচ্ছে। এবং সেই সময় কালীন থেকে জয় বাংলা স্লোগান আর বাঙালি নাই, এটা ভারত নিয়ে গিয়েছে। এখনো আমরা বলি ঢাকা থেকে সম্ভব। এখন আপনারা বলবেন দেখেন আমাদের সাথে এখানে সম্পর্ক আছে, আমি যদি তরিকতার লাইনে যাই, ফুরফুরা শরীফের সাথে এখনো কিন্তু ভারতে আছে। আমাদের সেখান থেকে হিস্টোরিক্যাল যদি আমরা কবিতার আছে, দেওবন্দি ওইখানে আছে, দেওবন্দ মার্কাজ থেকে পুরো বিশ্ব এখানে চালাচ্ছে। কিন্তু বিশ্ব চালাবে যখন, সেখানে আমরা বলি যে আমাদের বাংলাদেশের একটা স্বকীয় জায়গাও আছে। আমরা কখনো দেওবন্দের আন্ডারে যাব না। আমরা চাই ঢাকাতে আপনারা নতুন দেওবন্দ বানান। আমরা চাই দেওবন্দের যে সিলেবাস গুলো আছে এগুলো বাংলাতে ট্রান্সলেটেড হোক। আমরা ফার্সিতে হাসিয়া পড়তে চাই না, আমরা উর্দুতে হাসিয়া পড়তে চাই না। আমাদের একটা ভাষা আছে। আবু তাহের মিসবাহ সাহেব এই কাজটা শুরু করেছিলেন, আশা করি সবাই শুরু করবে। কিন্তু বলা হয় আমরা যদি প্রায়োরিটি দিই, সেখানে লুগাতুল আরাবিয়াকে প্রায়োরিটি দিব। যেহেতু এটা আল্লাহর নির্দেশনা আছে, তুমি কোরআন বুঝো আরবিতে। আমি কোরআন বুঝতে উর্দুতে যাব না, ফার্সিতেও যাব না। আপনারা বাংলাতে এগুলো নিয়ে আসেন, যেহেতু আমরা এখানে বাংলায় কথা বলি। আর না হলে আরবিতে আছে, সেই আরবি ভাষা শিখতে হবে। কারণ তারা ওই জায়গাটা যদি আমাদের সেই স্পেসটা দিত, তারা স্পেসটাই দেয় না আমাদের। সবকিছু এখানে ধ্বংস করার চেষ্টা চালাইছে। আমরা আশা করবো যে এই জায়গায় সক্ষমতা আপনাদের আছে।
আমি অনেক তরুণ আলেম উদ্যোক্তাকে দেখেছি যারা পুরো বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন করে দিতে পারে। যখন আমি সৌদি আরবে যাই, ভালো ভালো জায়গায় হলো এখানে আছে। আপনার জাস্ট কর্মীদের যারা আছে সৌদি আরবে, যদি তাদের সেই লিঙ্ক আপটা করে দেওয়া হয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওইখানে বাংলাদেশে যারা যায় আরবি কোন শব্দই বলতে পারে না, অথচ কর্মীতে যারা পড়াশোনা করে শুরু থেকে একটা হলো আরবি বলতে পারে। তো এই লিঙ্কিংটা কেন হয় নাই? আমরা এই জিনিসটা করতে চাইবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। লোগাতুল মারকাজুল আরাবিয়া গুলা কিভাবে ব্রিটিশ কাউন্সিল যেভাবে আরবি শিখায়, আমরা সেগুলো হলো ট্রেনিং সেন্টার সৃষ্টি করে এই জায়গাটা হলো শক্তিশালী করার চেষ্টা করব। আমাদের প্রতি আপনাদের অনেক ক্ষোভ থাকতে পারে, আমাদের প্রতি আপনাদের অনেক কমপ্লেইন থাকতে পারে, কিন্তু আমরা জানি সবকিছুর উপরে আপনারা সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেন। ভালোবাসার জায়গাতে কোনো কমতি নাই। মহব্বত করে বলে আমাদেরকে এই কথাগুলো বলেন। তাহলে এই মহব্বত গুলো আমরা একটু নিতে চাই হযরত। ইনশাআল্লাহ একসাথে ভবিষ্যতে একসাথে কাজ করব। তো এখন একটু বাংলাদেশ সম্পর্কে একটু কথা বলি। সেটা হলো, এখন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করব? এখন অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী ওনার সমালোচনা করলে প্রবলেম। আপনি একটা এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলো গুলিস্তান, আপনি হলো মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যেতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান উল্টা মতো মোহাম্মদপুরে যাইতেছে। না, আমরা বলি ভাই এদিকে না, ওইদিকে না, গুলিস্তান। বলে যে না, এদিকে গুলিস্তান যাবো। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। সালাউদ্দিন তো জিজ্ঞেস করতেছে, তাহলে ওইদিকে সালাউদ্দিন মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখাইছেন কোন? ওই গুলিস্তানের কথা বলে তো ওইদিকে নিয়ে যেতেছে, কারণ ওইখানে সালামের দপ্তর আছে। আপনি কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা বাইরে দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। এবং ওনার বাসায় একদিন হলো আমরা খাসি টাসি সবকিছু খাইছি। রিজভি ভাই ভালো লোক, রিজভি ভাইকে দেখি সবাই সম্মান করে, উনি আজকেও কিছু ভালো কথা বলেছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমী। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক। কেন? কিন্তু শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিফ মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলো কোনো পেট্রিয়টিজমের সাথে যায় না। এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছেন। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপি গুলা কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রীর ক্লোজ এলায়, তার সে কালবেলা কিনছে এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা, এটা কিনছে 30-40 কোটি টাকা দিয়ে। ব্ল্যাক মানি হলো এটাতে সার্কুলেট করছে। ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে কি হবে আল্লাহ জানাবে। জয় বাংলা দিব্যি হলে সবকিছু চালিয়ে যাচ্ছে। এই যে প্রথম আলো কে বাংছে, এটা হলো দিয়া দিচ্ছে হলো আমাদের আলেম ওলামাদের উপরে দোষ। আমরা সেখানে গিয়েছিলাম, সবাইকে উদ্ধার করেছিলাম। প্রথম আলো মামলায় এখন বিভিন্ন জনকে হলো বিভিন্ন ছবি দেখায় গ্রেফতার করে। অনেকে ওইখানে হলো এটা ভাঙতেছে, সবাই তো উৎসুক হয়ে ওই দিন রাত্রে চলে গেছে। যারা ছবি পেতে তারা হলো থানায় উঠে নিয়ে যাইতেছে, নির্বিচারে নিয়ে যাইতেছে, পুরা জিনিসটাই দিয়ে দিছে আলেম ওলামাদের উপরে। প্রত্যেকটা জায়গায় এমন জোশ। বাংলাদেশে কোনো ভাঙচুর হইলে, ইভেন কোনো গ্যাসের যদি কোনো কোথাও যায় ফুটে, ওই জায়গায় নাকি একটা বোম ফুটছে, এটা আলেম ওলামাদের দোষ। লালখান বাজারের গ্যাস সিলিন্ডারের প্রবলেম হচ্ছে দিয়ে দিছে, ওইখানে নাকি হলো বোম ফুটছে। এটা শুধু এইখানে না, এটা পাকিস্তান হচ্ছে, এটা ভারতও হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। মিন্দানাও দ্বীপ থেকে শুরু করে পোখারা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে। আমরা তো সব কথা বলতে পারি না, এটা আপনারা বলবেন, আপনারা কিভাবে ঠিক করবেন। আমরা আমাদের জায়গা থেকে একটু রয়ে সয়ে কাজ করতেছি। ব্যাপথে যদি যাই তখন গার্ড মত পেয়ে ধরবে, রাই তুমি ব্যাপথে যাইতেছো, এটা সিরাতুল মুস্তাকিমের পথে আসে, আমরা চলে আসবো, রাজি আছি সবসময়। কারণ আপনাদের এই জায়গাটা, ভালোবাসার জায়গাটা এবং নেতৃত্ব আমরা বুঝি কে কোন সঠিক বা কি, কিন্তু সমস্যা করে রাখছে হলো বিভিন্ন ভাবে হলো এত কোরআন এত গ্রুপ, এটা আমি নিজেও আবিষ্কার করতে সক্ষম হইনি। গতকালকে আমি হেফাজতকে যে কথাটা বলেছিলাম, হেফাজতের সম্মানিত মুরব্বীদেরকে,
আপনারা একটু দায়িত্ব নেন না সবাইকে। ওই সময় আপনারা একটা দায়িত্ব নিয়েছিলেন, শাপলার চত্বরের সময় সবাই এক ছাতার নিচে চলে এসেছিল। আপনারা ওই জায়গায় দায়িত্ব নেন। এখন দেখি মসজিদের ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। কওমের নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি ধাক্কাধাক্কি চলতেছে। যাবেটা কোথায়? এখন আপনারা একটা বসে হলে ভাগ করে নেন পুরো বাংলাদেশে সবগুলা মসজিদ, আর যদি না হয় তাহলে যেটা সত্য পথ ওইভাবে হলো নিজেদের এস্টাবলিশ করে নেন। আমরা ওই সময় শুনেছিলাম যে হলো ইসলামিক ফাউন্ডেশন খতিব কে হবে, এটা নিয়ে আবারই হলো সুন্নি ভাইদের থেকে ফোন, আমাদের পক্ষ থেকে কেন খতিব দেওয়া হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম, গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন বাংলা ইসলামিক ফাউন্ডেশনে, কি উন্নয়ন করছেন আপনি? বাইতুল মুকাররমের কি খুতবা দিয়েছেন আপনি? বাইতুল মুকাররমে যখন আলেমদের দাঁড়িয়ে ধরে টানে, আপনি কি সেখানে হলো বক্তব্য দিয়েছিলেন? কোনো বক্তব্য তো আমরা পাই নাই। আমাদের সে আগের যিনি খতিব ছিলেন তার থেকে আমরা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ শুনতাম। খতিব ওবায়দুল হক সাহেব। এই যে বাইতুল মুকাররম, এটা তো পুরা বাংলাদেশের একটা মার্কাজ, জাতীয় মসজিদ, যেখান থেকে দনিত হবে কিভাবে হলো বাংলাদেশ চলবে। সেই জায়গাটা তো এখন নাই, এটা তো বাস্তবতা। এটার আশেপাশে সব চাঁদাবাজরা একটা একটা করে দোকান বসে আছে। এগুলো আপনারা ভালো জানেন। আমরাও খুব জীবনে অসহায় আছি, একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি গতকালকে একটা ভিডিও রিলিজ করেছিলাম, মাদ্রাসার ছাত্ররা বাড়ি দ্বারা যাত্রা বাড়িতে কোন জায়গায় নাই যে মাদ্রাসার ছাত্ররা নামে নাই। টেস্ট তো বেশি মাদ্রাসা ছাত্রদের শহীদ হয়েছে, এটা তালিকাও হয়েছে। কতজন হয়েছে সামনে? 63 জন, 88 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কোনো নাম নাই, নাম 2-3 জনের নাম বলা হয়। এবং মুক্তিযুদ্ধ আলেমরা শহীদ হয়েছিল, সেটাও নাম নাই। ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, সেটাও নাই। কোন জায়গায় নাই। কারণ একটাই তাদের অপরাধ, তারা হলো কওমি ধারা পড়াশোনা করে, বা ওনাদের মাথায় টুপি আছে, ওনারা আলাম না, ওনারা বিশ্ব কিছুই বুঝে না, যেটা এসব বলে গেছেন। বিশ্ব বলতে ওনারাই বুঝে, আর এদিকে কোনো বিশ্ব নেই ওদিকে। কারণ ওইদিকে বিশ্ব যেটা আছে ওটার মধ্যে একটু চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো তো ইসলামের নিষেধ, ওইটাই এই জন্য ওনারা করে, আর ইসলামের দিকে আসা যাবে না। আমরা আশা করবো যে ভবিষ্যতে বাংলাদেশে একটা আমরা লক্ষ্যমাত্রায় নিয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, অনেক দুঃখ কষ্ট সুখ নিয়ে। আমরা তো প্রথমে জোট করতে চাইনি, আমরা বলেছিলাম যে একটা সংস্কারের প্রয়োজন, সেই জায়গায় আমরা জোটটা করতেছি। এখন আমাদের যে পলিটিক্যাল প্রোগ্রাম, আমরা 3টা ক্ষেত্রে শুধু প্রোগ্রামটা করতেছি। একটা হলো শহীদদের বিচার করতে হবে, সব মিলিত একটা ফোর্স লাগবে, যারা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে। আরেকটা জায়গা হলো বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। আরেকটা জায়গা হলো সার্বভৌমত্বের সাথে সাথে হলো শেখ হাসিনার বিষয়টা, এটা আমাদের ডিল করতে হবে। তা আমরা তো এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আশা করি যে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হবে। এবং আপনারা আলেম ওলামারা যায় আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় গণিতে বাইরে গেছে। বিদায় গণিত দুই ভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাইড়া দিছে, আর একটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। এখন আমরা ওইখানে প্রতিবাদ করে দিয়েছিলাম, আপনারা ওইখানে, আমরা তো ওইখানে 2 পাহাড়ের ভিতরে ছিলাম, নেটওয়ার্ক ছিল না, দেখাইতে পারি না পুরো বাংলাদেশ। 500 পুলিশ দিছে, তারপরে ট্রাক ফালায় রাখছে, এরপরে হলো কি যেন ট্রাক্টর ফালাইছে, তারপরে ছাত্র দলের পুলিশে জিজ্ঞেস করে এগুলা কে করছে, ডিবি এগুলো দিছে, তারপরে হলো দৌড়ায় চলে যেতেছে। আমরা জিজ্ঞেস করলাম এগুলা কে দিছে, আমরা জানি না। পরে এসপি জিজ্ঞেস করলাম এই বুদ্ধি আপনি নতুন বুদ্ধি আমি শেয়ার করতে পারলাম না, আগে বুদ্ধিটি নব করছে। এই অবস্থা চলতেছে। ইনশাআল্লাহ আপনারা আছেন, রাজপথে আছেন, ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দিবেন, এবং আপনাদের জায়গা থেকে অনেক নেতৃত্ব উঠে আসতেছে পুরো বাংলাদেশে। আমরা আশা করব যে শুধু হাটাজারি কেন্দ্রিক নয়, ঢাকাতেও স্ট্রং জোন বানাইতে হবে। হাটাজারি তো ওটা একটা বাংলাদেশের ব্যবসায়িক নগরী চট্টগ্রাম, এটা ঢাকাতে কিন্তু ওইভাবে এখন স্ট্রং হইতেছে না। আবার স্ট্রং যিনি হয়েছেন উনি আবার 11 দলীয় জোটে আছেন, আবার কেউ হলো মানে সব মিলে কেমন যেন হয়ে গেল। আর আশা করি যে ইঙ্গিতে আপনারা বুঝছেন সবগুলো বিষয় ঠিক হবে, ভবিষ্যৎ বাংলাদেশ গঠন হবে এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে ফালায় দিতে হবে। ওই সময় অনেক কথা হয়েছিল, এরপরে কে নেতৃত্ব দিবে, কার সন্তান দিবে, কোনো কিছু দেখার দরকার নেই। সে যখন আমার মুখে গুলি ধরেছে, সে গুলি ধরতে পারে না, তার পতন হইতে হবে। জামায়াত ইসলামী নেতৃত্ব দিবে নাকি হেফাজত ইসলাম নেতৃত্ব দিবে নাকি এনসিপি দিবে,
নাকি অন্য কোনো দল দেবে, সেটা এখন বসে সিদ্ধান্ত করেন আপনারা যে কে বাংলাদেশকে চালাইতে পারবে। সমস্যা নাই তো, আপনারা এখানে যারা আছে না আলেম ওলামা, আপনারাই বাংলাদেশ চালাইতে পারবেন। বিভিন্ন জায়গায় আপনারা নেতৃত্ব দিচ্ছেন, দেখতেছি তো। ওই যে যিনি ফরেন মিনিস্টার আফগানিস্তানের, উনি যখন দেওবন্দে গিয়েছিল, ওনার যে লেকচারটা দিয়েছিল, আমি লেকচারটা শুনেছিলাম, হৃদয়গ্রাহী একটা বক্তব্য দিয়েছিল। রাষ্ট্রের যে ডিপ যে থিঙ্কিং, সবকিছু উনি নিয়ে এসেছিল। আমরা আশা করব যে ভবিষ্যতে আপনারা সবকিছু করবেন, আমরা আপনাদের সাথে আছি সন্তান হিসেবে, এবং আপনাদের একজন শিক্ষার্থী হযরত আপনারা আছেন, আমাদেরকে আপনারা আদর করে আপনাদের সাথে রাখবেন। আমির শরীয়ত আছে, কষ্ট করতেছেন সবকিছু, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই খেলাফত আন্দোলন যে রাজনৈতিক দলটা আছে মানুষের কাছে আরো যাবে, মানুষের কাছে গিয়ে ওনারা আরো বাংলাদেশটা জয় করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।